লোকটার প্রতি কয়দিনে আমি সত্যি দুর্বল হয়ে গিয়েছি। আমিও যে মানুষটাকে ভালোবাসি সেটা আমি বুঝতে পেরেছি। উনি কাছে এলে আমার বুক ধুকপুক ধুকপুক করে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আর সত্যিই তো, সে তো আমার অনুমতি ব্যতীত আমাকে ছুঁয়ে দেয়নি। আজ আমি ওনার চোখে আমাকে কাছে পাওয়ার ব্যাকুল আকুলতা দেখতে পাচ্ছি। আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। প্রায় 2 ঘন্টা হতে চলো ওয়াশরুমে বসে আছি। তখনকার আমার কাজটা করাটা যতবার মাথাচাড়া দিয়ে উঠেছে ততবার আমি লজ্জায় নিজের মুখ ঢাকছি। ছি, আমি নিজের অজান্তে কি করে বসলাম। ইস্যু পাখি, তুমি বের হবে নাকি আমি দরজা ভাঙবো? কি হলো বলো? আসছি। আমি ওনার ঠান্ডা থ্রেড শুনে আমি এক মুহূর্ত অপেক্ষা না করে দরজা খুলে বের হয়ে গেলাম। উনি আমার কাছে এসে গালে হাত দিয়ে বলে ওঠে, কি সমস্যা? আই এম ইয়োর হাজবেন্ড। যখন তখন চুমু খাবে, যা ইচ্ছে তাই করবে। মাঝে মাঝে আমিও সুযোগ পাবো। আর জান, এই একটু কিসিংয়ে এতটুকু, আর বাকি কাজ করলে তুমি তো। মিস্টার চৌধুরী, আপনি কিন্তু আমাকে আবার লজ্জা দিচ্ছেন। আমি কিন্তু আবার চলে যাব। না জান, যেতে হবে না, এবার আমি নিয়ে যাচ্ছি। উনি আমাকে হুট করে কোলে নিয়ে নিলেন। আমি ভয় পেয়ে ওনাকে জড়িয়ে ধরলে লোকটা ঠোঁট কামড়ে হেসে বেডে আমাকে শুইয়ে দিয়ে আমার উপর ঝুঁকে পড়ে। চোখ ছোট ছোট করে বলে, জান, আই নিড ইউ, ব্যাডলি নিড ইউ পাখি, অ্যান্ড আই রিয়েলি লাভ উইথ ইউ। ক্যান আই? লোকটার প্রতি কয়দিনে আমি সত্যি দুর্বল হয়ে গিয়েছি। আমিও যে মানুষটাকে ভালোবাসি সেটা আমি বুঝতে পেরেছি। উনি কাছে এলে আমার বুক ধুকপুক ধুকপুক করে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আর সত্যিই তো, সে তো আমার অনুমতি ব্যতীত আমাকে ছুঁয়ে দেয়নি। আজ আমি ওনার চোখে আমাকে কাছে পাওয়ার ব্যাকুল আকুলতা দেখতে পাচ্ছি। ভাবনার ভেতর আবার উনি গলায় হাত দিয়ে দিলেন। আমার কোনো রেসপন্স না পেয়ে উনি উঠে যেতে চাইলে আমি ওনার হাত খামচে ধরি, খিচে বন্ধ করে ওনার বুকে মাথা গুজে দিই। লোকটা হেসে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বললেন, এই অতৃপ্ত পিপাসাকে জাগিয়ে তুলে তুমি ঠিক করনি পাখি। বি রেডি মাই টর্চার। কথাটা বলে উনি আমাকে টেনে নিলেন নিজের বুকে। চোখে মুখে ইচ্ছে মতো চুমু খেতে শুরু করলেন। আস্তে আস্তে এর দিকে অগ্রসর হয়ে ঠোঁটজোড়া চুষে নিতে লাগলেন। কাঁধের দিকে ওনা সরিয়ে কামড় বসিয়ে দিলেন। ব্যথায় কুকিয়ে উঠলে ছোট ছোট চুমু দিতে থাকে। আমি লজ্জায় চোখ বন্ধ করে আছি। এক হাতে কোমর জড়িয়ে আরেক কানের নিচে দিয়ে চুলের ভেতরে ঢুকিয়ে ঠোঁটে চুমু খেলো। সারা শরীর শিরশির করে কেঁপে উঠল। ওনার মাতাল নেশালো স্পর্শে মিস্টার চৌধুরীর শার্ট খামচে ধরলাম। আস্তে আস্তে ডুব দিলাম ভালোবাসার সাগরে, যেখানে এক সমুদ্র ভালোবাসা দুজনের জন্য বরাদ্দ। চোখ বুজে পাড়ি দিলাম ভালোবাসার অতল সমুদ্রে। আজানের শব্দে ঘুম হালকা হলে চোখ পিটপিট করে তাকিয়ে দেখি মিস্টার চৌধুরীর বুকে শুয়ে আছি, যে এখন নিশ্চিন্তে ঘুমিয়ে আছে আমাকে জড়িয়ে। দুজনের শরীরে একটা চাদর ছাড়া কিছুই নেই। লজ্জায় মাথা নুইয়ে এদিক সেদিক হাতড়ে কিছু পেলাম না। মিস্টার চৌধুরী শার্ট নাগালে পেয়ে আপাতত সেটাই পরে নিলাম। নড়তে গেলেই বুঝতে পারলাম শরীরে অসহনীয় ব্যথা। ঠোঁট চেপে ব্যথা হজম করে ওনার বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করে নেওয়ার চেষ্টা করতে শুরু করলাম। কিন্তু হিতে বিপরীত হলো, উল্টো আমাকে জড়িয়ে ধরে আমার দিকে নেশালো চোখে তাকিয়ে আছে। এমন চাহনি উপেক্ষা করার ক্ষমতা আমার নেই, তাই লজ্জায় এদিক সেদিক তাকিয়ে কোনো মতে বললাম, কি কি দেখছেন? মিস্টার চৌধুরী, আমাকে ছাড়ুন। সন্ধ্যা হয়ে এসেছে, সবাই কি ভাববে? প্লিজ উফ, ইস্যু পাখি আর কিভাবে আমাকে সিডিউস করবে বলো তো? এমনিতেই তুমি যথেষ্ট খারাপ করেছো আমাকে, আর এখন এই হট ড্রেসে আমাকে কি আবার আক্রমণ করতে চাইছো? ছি, প্লিজ এসব বলা বন্ধ করুন। আজ আমি খুব খুশি পাখি, আমার জানকে আমি আজ আপন করে নিয়েছি। ফ্রেশ হতে হবে, প্লিজ আমাকে যেতে দিন। আর কিছু না বলে উনি চাদরটা নিজের কোমরে বেঁধে আমাকে কোলে তুলে নিলেন। একসাথে ফ্রেশ হব আমরা, আর সাথে তো আদর। বন্ধ করুন এসব বলা। লোকটা ইচ্ছে করে আমাকে লজ্জা দিয়ে নিজেও শাওয়ার নিয়েছে, সাথে আমাকেও জ্বালিয়েছে। দুজন একসাথে শাওয়ার নিয়ে বের হলে আমাকে বেডে বসিয়ে আমার চুল মুছিয়ে দিয়েছে। পেটে হালকা চিনচিনে ব্যথা অনুভব হতেই দাঁতে দাঁত চেপে শুয়ে নিলাম। শেষে আর না পেরে কেঁদে দিলাম। উনি আমার মাথা ওনার বুকে নিয়ে পিঠে হাত বুলিয়ে বলতে আরম্ভ করলেন, আই নো জান, তোমার কষ্ট হচ্ছে। ফার্স্ট টাইম তো পাখি, তাই এমন হচ্ছে। প্লিজ ফরগিভ মি। আমার আরো সতর্ক হওয়া উচিত ছিল। কেঁদো না প্লিজ।
কিছুক্ষণ চুপ থাকার পর উনি ওড়না নিয়ে আমার মাথায় দিয়ে নিলেন, হাত ধরে বাহিরে যাওয়ার ইশারা দিলেন। এটা একটা সিম্পল বিষয় পাখি, আর এখানে আমরা ছাড়া কেউ ছিলাম না যে আমাদের রোম্যান্স কেউ দেখেছে, তাই লজ্জা না পেয়ে চলো। তুবা এই নিয়ে 11 বার দরজা নক করে গেল। ছি, আপনি ইচ্ছে করে এবার এমন করছেন? উনি ক্রূর হেসে আমার হাত জড়িয়ে নিচে নেমে এলেন। তুবা আর আপু সন্দিহান চোখে আমার দিকে তাকিয়ে আছে। আমি মাথার দিকে ভালোভাবে ওড়না টেনে নিলাম। সায়ন ভাইয়া, মিস্টার চৌধুরী আর তুহিন ভাইয়া কথা বলছে। যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে, তাই তুহিন ভাইয়া এসেছে তুবাকে নিয়ে যেতে। আম্মু তার চাচিমা নাস্তা দিচ্ছে, কিন্তু এর মধ্যে আমি এনা বা রাইসা কাউকেই দেখতে পাইনি। ভাবনার মাঝেই আপু চুলে হাত দিয়ে ফিসফিস করে বলে উঠল, কিরে, ঘরে বসে এত টাইম রোমাঞ্চ করছিলি বুঝি? বাহ, আদর তো ভালোই করলো ভাইয়া। ঈশা, আরে এমন জানলে কি আর আমি বারবার দরজা নক করে ডিস্টার্ব করতাম? তো কি কি আদর করলো রে? হ্যাঁ, নিশ্চয়ই খুব বেশি আদর খেয়েছিস। থাক, আজকে নাস্তা না করলেও চলবে তোর। উফ, কি শুরু করলে তোমরা? আপু এসব কি বলছো? আর তুবা কিসের আদর? হ্যাঁ। এর মাঝে মিস্টার চৌধুরী আমার পাশে বসে পড়লেন। হাতে পাস্তা নিয়ে আমার মুখের সামনে ধরলেন। অসহায় চোখে তাকাতেই বললেন, নো এক্সকিউজ পাখি, অনেকক্ষণ হয়েছে তুমি খেয়েছো, সো ফিনিশ ইট। উপায় না পেয়ে খেয়ে নিলাম ওনার হাতেই। তুবা আপু আর বাকি সবাই ওনার কর্মকাণ্ডে ব্যস্ত, তাই ওরাও মজা নিচ্ছে আর খাচ্ছে। চাচ্চু এসে জানায় কালকের দিনটা থাকতে, কিন্তু উনি আগেই বলে দিয়েছে কাল ওনার জরুরি মিটিং আছে, তাই আমি আর আপু মুখ কালো করে বসে আছি। শেষে নিজের বাড়িতেও এক রাতের বেশি থাকতে পারবো না। কথাবার্তা খুনসুটির মাঝেই সময় পার হয়ে যায়। রাইসা বা এনা আপুকে না দেখে অস্থিরতা কাজ করছে। এক ফাঁকে বাগানে নিজের গাছগুলো দেখতে এলে দেখি দুজন কিছু বলছে। এনা আপু আমাকে দেখে রেগে সামনে আসে। রাইসা তা করতে চেয়েছে, কিন্তু দুজন একসাথে হওয়াতে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। আমি হেসে দিলে রাইসা মাটি থেকে উঠে আমার হাত চেপে ধরে বলে, খুব হাসি পাচ্ছে তাই না? খুব আনন্দে আছিস তুই, কিন্তু বেশি দিন এই সুখ তোর কপালে সইবে না। তুমি আমার আভারকে দূরে করেছো তাই না? কিন্তু তোমার আসল পরিচয় জানলে আভার কেন, তুমি নিজেই নিজেকে ঘৃণা করবে। তখন থেকে আপনি আর রাইসা তুই একই কথা বলছিস। আগে কিছু কর, তারপর বলিস। মিস্টার চৌধুরীর কাছ থেকে আমাকে কেড়ে নেওয়া অসম্ভব। আমার কথার মাঝেই কাঁধের ওড়না সরে গিয়েছে, ফলে মিস্টার চৌধুরীর দেওয়া ভালোবাসার চিহ্ন ঘাড়ের কাছে জল করছে। রাইসা তা দেখে আমার হাত টেনে ওড়না সরিয়ে ইশারা করে বলে, কিসের দাগ? এনা আপু তাকে জিজ্ঞেস করে। এক পর্যায়ে মাথার কাপড় পরে গেলে রাইসার হাতে ভেজা চুল লাগলে বলে ওঠে, এই তোর ঘাড়ে বুকে লাল হয়ে আছে কেন রে? কিসের দাগ ঈশা? রাইসার রাগী কথায় আমার প্রভাব না পড়লে এনা আপু আমার চুল ধুয়ে বলে, ভর সন্ধ্যায় তোমার চুল ভেজা কেন? এই কথা বলছো না কেন? আর আমি মুখ খুললাম, রাইসা তুই নিশ্চয়ই বাচ্চা না, আর কেউ না জানুক তোর শরীরে এমন হাজারটা চিহ্ন আছে। আমার কথায় রাইসা মুখটা কাচুমাচু করে তাকিয়ে আছে। এবার এনা আপুর দিকে তাকিয়ে বলে উঠি, এনা আপু বিবাহিত মেয়েদের স্বামীর কাছে থাকলে যখন তখন শাওয়ার নেওয়ার সায়েন্সটা নিশ্চয়ই আপনাকে হাতে কলমে ধরে বোঝানো লাগবে না। আপনারা জানতে চান তো কেন কি হয়েছে? তাহলে শুনুন, আমার হাজবেন্ড মিস্টার চৌধুরী আমাকে আদর করেছে। হয়েছে শান্তি, নাকি আপনাদেরকে আরো প্রমাণ দেওয়া লাগবে? আপনি যথেষ্ট বুদ্ধিমতী আপু, তাই বলছি রাইসার সাথে মিশে আমাকে নিয়ে ভেবে নিজেকে আরো নিচে নামাবেন না। আমার কথায় এনা আপুর মধ্যে ইফেক্ট পড়লেও রাইসার তেমন কিছুই দেখা গেল না। আমিও রেগে তাই চলে এলাম। কিন্তু এতক্ষণে সব কথা কেউ সাইডে দাঁড়িয়ে শুনছিল, আর মুচকি হেসে বিড়বিড় করে বলতে লাগলো, দ্যাটস মাই ইস্যু পাখি, আরবের কুইন। কথার তেজেই আজ তুমি বুঝিয়ে দিলে পাখি তুমি দুর্বল নও, কিন্তু তোমাকে আরো শক্ত হতে হবে জান। ভালোবাসি আমি আমার পরিটাকে। আধা আধা চোখে দেখছি মিস্টার চৌধুরী আমার মাথায় জল পট্টি দিচ্ছে, বিড়বিড় করে কিছু বলছে, কিন্তু আমার কানে তার বলা বাক্যগুলো আসছে না। কিন্তু এতটুকু শুনতে পেলাম, জান, কিছু হবে না পাখি। আই এম সরি পাখি, আমি তোমাকে না ছুলে আজ তোমার এমন অবস্থা হতো না। লোকটা এই কথাটা না হলেও 1000 বার জব করেছে। হালকা চোখে ভাবতে লাগলাম কিছুক্ষণ আগের কথা। বাগান থেকে আসার পর থেকে শরীরে ঠান্ডা অনুভূতি হয়। গল্প করতে করতে সবাই ডিনার শেষ করে লাস্ট মোমেন্টে মাথা ঘুরতে আরম্ভ করে। তেমন একটা পাত্তা না দিয়ে বসে থেকে ডিনার টেবিলে সবার সাথে, কিন্তু হঠাৎ গা গুলিয়ে উঠলে নিজেকে
সামলে কোনো মতে উঠে বেসিনে গিয়ে গড়গড় করে বমি করে দেই। আমার এই অবস্থা দেখে সবাই নিজের খাওয়া রেখে আমার কাছে চলে আসে। মিস্টার চৌধুরী উত্তেজিত কণ্ঠে বলতে আরম্ভ করে, ইস্যু কি হয়েছে? জান, শরীর খারাপ লাগছে, এদিকে এসো। আমার খুব খারাপ লাগছে চৌধুরী সাহেব। আর কিছু বলার আগেই মাথা ঘুরতে লাগলো। মিস্টার চৌধুরী আমার মাথা তার বুকে নিয়ে চোখে মুখে পানি দিতে লাগলো। কিছু সময় বাদে নিজের শরীরের ভারসাম্য রাখতে না পেরে ঢলে পড়লাম ওনার গায়ে। আমাকে আঁকড়ে নিয়ে কোলে তুলে নিলেন। ভরসার স্থান পেয়ে মুখ গুজে দিলাম। ওনার পেছনে একে একে সবাই ঘুরে এলো। সায়ন, ডাক্তার মিতাকে ফোন করো আর গাড়ি পাঠিয়ে দে, ওনাকে নিয়ে আসবে। ইস্যু পাখির শরীর ঠিক নেই। হ্যাঁ ভাইয়া, এক্ষুনি করতেছি। মেয়েটার তো এমন হুটহাট শরীর খারাপ করে না, কি হলো ওর? আম্মু, ওর তো শরীর গরম হয়ে আসছে, আর সেন্স তো এখনো নেই। সায়ন, প্লিজ কিছু করো। কল করেছি ভাইয়া, উনি আসতেছে। কান্না করো না তুমি, সামিয়া। মিস্টার চৌধুরী এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে। কিছু সময়ের মধ্যেই আমার চোখ মুখ শুকিয়ে গিয়েছে। চোখে মুখে পানি দিলে আস্তে করে চোখ খুলে সবার আগে গভীর চাহনির মানুষটার ব্যাকুল চোখ জোড়াই নজরে পড়ে। আমাকে তুলে বসালো। আধো আধো কণ্ঠে সবাইকে চিন্তা করতে বারণ করি, কিন্তু বিপত্তি বাধে যখন মিস্টার চৌধুরী গায়ে গড়গড় করে বমি করে দেই। সবাই নাক ছিটকালেও এই মানুষটার মুখে শুধু আমি ব্যাকুল চিন্তার আভাস পাই। আমি লজ্জা ভয়ে কান্না করে দেই। নিজের সাথে ওনাকেও নোংরা করে দিয়েছি। ভয়ে জোরে জোরে কান্না করে দেই। তখন ডাক্তার মিতা রুমে প্রবেশ করে। মিস্টার চৌধুরীকে দেখে বলে আগে আমাকে ফ্রেশ করে দিতে। আপু আর চাচিমা কাছে এলে মিস্টার চৌধুরী মানা করেন। সবাইকে স্পেস দিতে বললে সবাই রুমের বাহিরে যায়। আমি আধো কণ্ঠে ভয় পেয়ে বলে উঠি, আমি ইচ্ছে করিনি, প্লিজ আমাকে বকবেন না। হুশজান, কিছু হয়নি, কান্না করো না পাখি। আমি এতটুকু রাগ করিনি। আমি ফ্রেশ করিয়ে দিচ্ছি পাখি, তুমি চুপচাপ থাকো। এইভাবে তার গায়ে বমি করে দিলাম। কি গন্ধ, ছি! আর এই মানুষটার মুখে শুধু আমাকে নিয়েই চিন্তা। এতটুকু ঘৃণা নেই এসবে। আচ্ছা, আমার কপালে কি সত্যি এত সুখ ছিল? ভাবনার মাঝে আমাকে ফ্রেশ করে চেঞ্জ করে দিলেন। নিজেও ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিলেন। আমাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিলেন। দরজা খুলে দিলে সবাই ঘরে প্রবেশ করলেন। ডাক্তার মিতা মুচকি হাসলেন মিস্টার চৌধুরীর পাগলামি দেখে। ডাক্তার মিতা, ওর কি হয়েছে? সন্ধ্যায় তো ঠিক ছিল, জ্বরে গা পড়ে যাচ্ছে। এখন তো সিজন চেঞ্জ হয়নি, তাহলেও। মিস্টার আভার, আপনি শান্ত হন। আপনার ওয়াইফের তেমন কিছু হয়নি, সামান্য জ্বর হয়েছে। আমি চেক আপ করে ইনজেক্ট করে দিয়েছি। ওকে, বাট সকালের আগে ইস্যু পাখিকে ঠিক হওয়া চাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনি এত চিন্তা করবেন না। ঠিক মেডিসিন আর আল্লাহর রহমত থাকলে এমনিতেই ঠিক হয়ে যাবে। ডোন্ট ওয়ারি। আর আপনারা সবাই প্লিজ বাহিরে যান। এত লোক পেশেন্টের ঘরে থাকা ঠিক নয়। আচ্ছা, মিসেস চৌধুরী কি আগে থেকে অসুস্থ ছিল বা শরীর খারাপ? নো ডাক্তার, ও সম্পূর্ণ ঠিক ছিল, বাট আজ প্রথম ইন্টিমেট হয়েছে তাই পেইন ছিল। বিকেলে শাওয়ার নিয়েছে, মেবি এই জন্য। এম আই রাইট ডাক্তার? ইয়েস, ইউ আর ইন্টেলিজেন্ট মিস্টার আভার। আসলে প্রথম দিনই তাই এমন হয়েছে, আর শাওয়ারের টাইমটাও ঠিক ছিল না। চিন্তা করবেন না, আমি মেডিসিন দিয়ে দিয়েছি। কথা শেষে আমার জ্বর চেক করে শরীরে মেডিসিন ইনজেক্ট করে দেয়। আমি ব্যথা ভুলে গভীর ঘুমে মগ্ন হয়ে পড়ি, কিন্তু তার আগে মিস্টার চৌধুরীর হাত আঁকড়ে ধরতে ভুলিনি। ডাক্তার মিতা মিস্টার চৌধুরীর দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, মিসেস চৌধুরীকে খুব ভালোবাসেন তাই না? ভালোবাসি কিনা আই ডোন্ট নো, বাট আমার ভালো থাকার জন্য এই মেয়েটাকে ঠিক থাকতে হবে, না হলে আমার দুনিয়া এলোমেলো হয়ে যাবে। যেই আভার চৌধুরীর নাম শুনলেই সবাই কেঁপে ওঠে, সে যে একটা পিচ্চি মেয়ের প্রতি এতটা দুর্বল, এতটা পজিটিভ, সেটা কি সবাই জানে? আর মেয়েরা যারা আইকন আভার বলতে পাগল, তারা কি জানে? ডাক্তার মিতার কথায় উনি মুচকি হাসি দিলেন শুধু। ডাক্তার মিতা মিস্টার চৌধুরীদের ফ্যামিলি ডাক্তার, তাই ওনার সাথে মিস্টার চৌধুরীর স্বাভাবিকভাবেই আচরণ করে। ডাক্তার মিতা চলে গেলে সবাই ঘরে প্রবেশ করে, আমাকে দেখে যায়। সেন্সের কথা বললে মিস্টার চৌধুরী বলে, ঘুমের ওষুধ দেওয়া আছে, কাল ঘুম ভাঙবে। সবাই শান্তির নিঃশ্বাস নেয়, শুধু রাইসা ছাড়া। এনা আপু এসেছে, কিন্তু রাইসার বলা কিছু কথা ওনাকে বারবার ভাবাচ্ছে।
সবাই নিজের রুমে চলে গেলে মিস্টার চৌধুরী আমার কাছে এসে কপালে চুমু খায়, গলায় কিস করে বলে ওঠে, খুব কষ্ট হচ্ছে পাখি, আই এম সরি। আমি তোমাকে কষ্ট দিয়েছি, তোমার খেয়াল রাখতে পারিনি। মিস্টার চৌধুরী আমাকে ছুঁয়ে কথাগুলো বলার সময় ওনার ফোনে কল আসে। আমার দিকে তাকিয়ে ফোন রিসিভ করতেই শোনা যায় কারো কথা। স্যার, কিছু ইনফরমেশন পেয়েছি। 17 বছর আগে এখানে একটা বাচ্চা মেয়ে হারিয়ে গিয়েছিল, আর আপনাদের সন্দেহ ঠিক ছিল। মিস্টার রহমান আর মিসেস শাহানা মেয়ে ছিল, মেলা এসেছিল তারা। আর শোনা যাচ্ছে এখান থেকে আগেও বাচ্চা চুরি হয়েছে। একটা গ্যাং এই কাজ করে, প্রতি বছর বাচ্চা চুরি করে তারা। গুড, অনেক বড় কাজ করেছো তুমি, এর পুরস্কার তুমি পেয়ে যাবে। আর হ্যাঁ, এরপর কি করতে হবে জানো নিশ্চয়ই। ফোন রেখে আমার কাছে এসে মিস্টার চৌধুরী ঝুঁকে যায় আমার উপর, ঠোঁটে হালকা চুমু খেয়ে বলে ওঠে, আমার পাখি, তোমার উপর আর কারো আঙ্গুল তোলার সাহস আমি দিব না। খুব শীঘ্রই তোমার জন্য বড় সারপ্রাইজ আছে জান। মেয়েটার কি হলো বলো তো? কি সুন্দর আমাদের সাথে সারাটা দিন হই হুল্লোড় করলো। আমার খুব চিন্তা হচ্ছে নিপা, মেয়েটা আমার সুখে থাকবে তো? তুমি শুধু শুধু চিন্তা করছো। আজ তো দেখলে আরব মেয়েটাকে কত ভালোবাসে, কি যত্ন নেয় মেয়েটার। সেটাই তো ভয় নিপা, মেয়েটা আসল পরিচয় জানলে যদি আরাব ওকে দূরে সরিয়ে দেয়, তাহলে তো ঈশা সহ্য করতে পারবে না। এমনিতেই মা বাবা ভালোবাসা পায়নি, এখন যদি তাও হারিয়ে ফেলে, মেয়েটা আবার নিঃস্ব হয়ে যাবে। আমি আরবের চোখে ঈশার জন্য অসীম ভালোবাসা দেখতে পেয়েছি। চিন্তা করো না, আরবকে কাল সবটা বলে দিও। এমনিতেই বিয়েটা যেই পর্যায়ে হয়েছে, তাই বলা হয়ে ওঠেনি। তাদের কথার মাঝেই দরজায় নক করার শব্দ পাই। চাচ্চু দরজা খুলে অবাক হয়ে বলে, বাবা, তুমি এত রাতে? ঈশা ঠিক আছে তো? কি হয়েছে আরাব? ঈশা ঠিক আছে, যাচ্ছ? আর একটু কথা ছিল, সরি এত রাতে আসার জন্য। না না আরব, ভেতরে এসো বাবা। ঈশাকে? কি ওর পরিচয়? কোথায় পেলেন আপনারা ওকে? মিস্টার চৌধুরীর কথায় চাচ্চু চাচিমা ভয় পেয়ে যায়। ওনার গভীর কণ্ঠ বলছে উনি রেগে আছে। চাচ্চু ভয় পেয়ে মিস্টার চৌধুরীর হাত ধরে বলে, বাবা, ওর কোনো দোষ নেই, বিশ্বাস করো, মেয়েটা এসবের কিচ্ছু জানে না। আমি তোমাকে সব খুলে বলতেছি, প্লিজ বাবা, আমার মেয়েটাকে ভুল বুঝবে না তুমি। আহ, কি করছেন? এই আরাব আর ইস্যু পাখিকে এই সামান্য বিষয় ভুল বুঝবে এটা ভাবলেন কিভাবে? আমাকে সবটা বলুন। আমি দেখেছি আমার ইস্যুপরীকে এই বাড়িতে কিছু মানুষ কিভাবে ট্রিট করে। ঈশাকে আমরা কুড়িয়ে পেয়েছি আরব। কিন্তু চাচিমার কথায় মিস্টার চৌধুরীর কোনো ভাবগতি হলো না। মনে হয় উনি জানতেন চৌধুরী আর চাচি আর চাচিমা, চাচ্চু আর চাচিমা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে ওনাকে স্বাভাবিক দেখে। চাচ্চু নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করে, 17 বছর আগে আমরা পিকনিকে গিয়েছি, তখন নাবিলার নতুন বিয়ে হয়েছে। ও বাচ্চা কনসিভ করেনি, তাই মন মরা হয়ে থাকতো। কিন্তু আমার ভাই এই অবস্থা দেখে প্ল্যান করে একদিন সবাইকে পিকনিক নিয়ে ওর মন ভালো করবে। নিপা ও নাবিলাকে জোর করে নিয়ে নেয়। সারাদিন ঘোরাঘুরির পর রাস্তায় আমরা দেখি 3 কি 3.5 বছরের এক বাচ্চা কান্না করতেছে। গাড়ি থেকে নেমে ওকে জিজ্ঞাসা করলে কিছুই বলতে পারে না, শুধু মেলার কথাটাই ওর মুখে আসে। আশেপাশে খোঁজ নিয়ে জানতে পারি মেলায় আরেকটাও দূরে হচ্ছে, কিন্তু মেলায় গেলে দেখি চোর নিয়ে গন্ডগোল হচ্ছে। অনেক বাচ্চা নাকি হারিয়ে গিয়েছে, অনেক খুঁজেছি ওর বাবাকে, কিন্তু পাইনি বাবা। তারপর থানায় কমপ্লেন করলে বলে এত ছোট বাচ্চা রাতে কোথায় রাখবে, ওনারা খোঁজ করবে, তাই ওকে আমরা নিজের কাছেই রাখি। 5-6 দিন খোঁজ করার পর জানতে পারি সবাই তাদের বাচ্চা পেয়েছে, শুধু ঈশার খোঁজ কেউ করেনি। কিন্তু এ কয়দিনে নাবিলা নিজের বাচ্চার মতো মিশে যায় ঈশার সাথে। এভাবেই চলতে থাকে, কিন্তু কাউকে খুঁজে পায়নি। আস্তে আস্তে নাবিলা আর ফারুক নিজের মেয়ে বানিয়ে নেয় ঈশাকে। কিন্তু বিপত্তি বাধে 1 বছর পর, যখন নাবিলা কনসিভ করে। রাইসার জন্ম হলে নাবিলা ঈশাকে সহ্য করতে পারে না, ওকে দূরে সরিয়ে দেয়। আস্তে আস্তে আমার মেয়েটাও মা হারা হয়ে যায়। তবে ফারুক যথেষ্ট ভালোবাসতো ঈশাকে। ওর গায়ের পোশাক আর কথার ধরন আচরণে আমরা বুঝতে পেরেছি কোনো বড় ফ্যামিলির। কিন্তু নাম না জানায় আমরা ওর নাম দিলাম ঈশা। প্লিজ বাবা, আমার মেয়েটাকে জানতে দিও না, এসবের শেষ হয়ে যাবে এসব শুনলে। চিন্তা করবেন না, আমার পরি আমার কাছে রানীর মতো এসেছে। আমার কাছে সে ভালোবাসার পুতুল হয়ে থাকবে, এতটুকু কষ্ট ওর হবে না। আমার মেয়েটাকে একটু ভালোবেসে দেখো, ও কাউকে কষ্ট দিবে না। আচ্ছা চাচ্চু, এমন কোনো এভিডেন্স আছে বা কিছু যেটা ঈশার সাথে ছিল? আই মিন ওর কাছে কিছু ছিল? হ্যাঁ হ্যাঁ আছে, ওর ড্রেসগুলো আমরা হারিয়ে ফেলেছি, কিন্তু ওর একটা পেন্ডেন্ট আছে যেটা ওর গলায়, আর বডি মার্ক হিসেবে ওর বাঁ হাতে 2টো তিল আছে। ঈশার গলায় মানে ওই যে পরি দেয়া স্টোন পাথরের পেন্ডেন্ট? হ্যাঁ বাবা, ওইটা ছোটবেলায় ওর সাথেই ছিল।
মিস্টার চৌধুরী সন্ধ্যার কথা ভাবতে লাগলো, যখন আমাকে ঘাড়ে কামড়ে দেওয়ার সময় সেই পেন্ডেন্টে ব্যথা পেয়েছে আর আমি খিলখিল করে হেসে দিয়েছি। উনি হেসে চাচ্চু আর চাচিমার থেকে বিদায় নিয়ে বেডরুমে চলে এলেন। আমার হাত ধরে বললেন, আমি সন্ধান পেয়ে গিয়েছি বাকি, আর মাত্র কিছুদিন। তোমার জন্মদিনেই তুমি তোমার সবচেয়ে বড় সারপ্রাইজটা পাবে জান। বলতে বলতে আমাকে বুকে টেনে নিয়ে ঘুমিয়ে গেলেন। সে কখন থেকে বেডে পা তুলে বসে আছি। মিস্টার চৌধুরী সোফায় বসে আমার দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে। এবার আরো রাগ লাগছে। সবাই আমাকে বকে গিয়েছে কেন আমি ভোর সন্ধ্যায় শাওয়ার নিয়েছি, কিন্তু কেউ তো জানে না এই ভদ্রলোকের জন্যই তো এসব হয়েছে। ঈশা, আম্মু খেয়ে নে, আর বকবো না। দেখ, তোর জন্যই তো বকলাম। আম্মু খেয়ে নে। তোমরা সবাই আমাকে শুধু শুধু বকেছ। এখন খাবো না, আমার আরো ঘুম পাচ্ছে। আমার কথা এবার মিস্টার চৌধুরী আমার দিকে তেড়ে এসে বলে, চাচি আম্মু তুমি আমার কাছে দাও, আমি খাইয়ে দিচ্ছি। মেয়েটা বড্ড জ্বালায়। ওনার কথায় চাচিমা হেসে ওনার হাতে খাবার দিয়ে চলে গেলেন। আমি দ্রুত কম্বল দিয়ে মুখ ঢেকে নিলাম। উনি খাবার রেখে আমার কম্বল টান দিয়ে সরিয়ে দিলেন। আমি আরো জোরে চেপে ধরলে এবার গম্ভীর কণ্ঠে বলে, ঈশা, আমি তোমাকে খেতে ডাকছি, তুমি কি আসবে নাকি আমি নিজে টেনে আনবো? আমি কিছু করলে তুমি ব্যথা ছাড়া কিছুই পাবে না। এই প্রথম উনি আমাকে রুডলি ভাবে ডেকেছে, তাও ঈশা আমার নাম নিয়ে। ভালোবেসে ডাকিনি, হুট করে মনটা অভিমানে ছেয়ে গেল। এই মেয়ে, তোমাকে ডাকছি আমি, খাওয়া নিয়ে তুমি এত ইরেসপন্সিবল কেন? এটা খুব অভিমান হলো। মিস্টার চৌধুরী কি আগের মতো আমাকে ভালোবাসে না? এইভাবে তো আমার সাথে কথা বলে না উনি। অভিমানের অনুভূতি গুলো একজোট হয়ে মিস্টার চৌধুরীর কাছে ভিড়ে গেল। তাই আর কিছু না বলে নিজেই কম্বল সরিয়ে উঠে গেলাম। মুখ কালো করেও বুঝতে দিলাম না। ওনার হাত থেকে বাটি কেড়ে নিজেই মুখে পুরে নিলাম কর্নফ্লেক্স। উনি ঘাড় কাত করে আমার দিকে তাকিয়ে ফোন নিয়ে উঠে গেলেন। এবার মনে হচ্ছে কষ্টটা আরো চেপে থাকতে চাইছে। একটিবার আমার দিকে ফিরেও তাকালো না। আমি হয়তো ওনাকে জ্বালিয়েছি, না পারলাম না। এবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলাম। এক হাত দিয়ে চোখ মুছছি আর এক হাত দিয়ে খাচ্ছি। হাতের বাটিতে টান পড়ায় নিজের খেয়াল ফিরে পাই। কি হয়েছে? আমাকে দেখিয়ে দেখিয়ে কাঁদছো কেন? একদম আমার সামনে ন্যাকা কান্না করবে না, না হলে আমার থেকে কেউ আর খারাপ হবে না। এবার সব সীমানা পেরিয়ে গেল। ভালোবাসার মানুষগুলো এতটুকু অবহেলা আমাদের সহ্য হয় না, আর সেখানে উনি আমাকে বকছে, রীতিমতো মারবে বলছে। আর তাই না পেরে জোরে কেঁদে উঠলাম। কাঁদতে কাঁদতে বেড থেকে নেমে গেলাম। ওয়াশরুমে পা বাড়ানোর আগেই উনি কোলে তুলে নিলেন। নিজের কোলে বসিয়ে ওনার দিকে ফিরিয়ে নিলেন। চোখের পানি মুছতে মুছতে বললেন, আহারে আমার পরীরে জান, তুমি এতটা বাচ্চা কিভাবে হও? পাখি, তুমি কি জানো তুমি আমার জান? বোঝো তুমি এই আরবের জীবনে কতটুকু জায়গা জুড়ে আছো যার পরিমাপ করা যাবে না। আমার কপালে চুমু দিয়ে কথাগুলো বললেও আমি কান্না থামাইনি। ওনার বুক থেকে সরে যাওয়ার চেষ্টা করলেও এক চুল নড়তে পারিনি। বুকের মাঝে আরো চেপে ধরলেন। এবার আমি ফুপিয়ে কেঁদে উঠলাম। আমি যা জান, আপনি আমাকে আর ভালোবাসেন না। আমি কাল আপনাকে খুব জ্বালিয়েছি, তাই না? আপনার গায়ে বমি করেছি, তাই এভাবে বকলেন তো? আচ্ছা, আমি হুশ জান, একদম না। আমি তোমাকে খুব ভালোবাসি পাখি। আর আমি তো আমার ইস্যু পাখিকে একটু কাঁদাতে চেয়েছি, দেখতে চেয়েছি যে আমার অভিমানীটা কিভাবে রেগে যায়। সরি জান। কথা বলবো না আপনার সাথে। আমার নাম ঈশা, কোনো জান পাখি বা পাখি না। আপনি এইসব নামে আর ডাকবেন না। আর আপনি আমাকে মারবেনও বলেছেন। কথা শেষ করে কেঁদে দিলাম। উনি আরেকটু গভীর ভাবে জড়িয়ে নিলেন, গালে নাক ঘষে বললেন, এতটুকু সামান্য বকাতেই এই অবস্থা? আর যদি অন্য কিছু বলতে যেতাম তাহলে তো আজ এখানে সাগর বয়ে যেত। সরি পাখি, আমি রেগে যাওয়ার অভিনয় করেছি মাত্র। কিভাবে আমার জানকে আমি সজ্ঞানে কষ্ট দিব? তাহলে এভাবে আমাকে ডাকলেন কেন? ও, এবার বুঝেছি, এই জন্যই মহারানীর মুড অফ হয়েছে। জান, তোমাকে ভালোবাসি। এভাবে আর বলবো না। সরি বেবি। উনি কানে হাত দিয়ে ইনোসেন্ট ফেস করে সরি বলাতে আমি খিলখিল করে হেসে দেই। উনি কামিজের ভেতর হাত ঢুকিয়ে আরেকটু কাছে টেনে নেন। আমার টোলে চুমু খেলেন। আমি স্থির হয়ে বসে আছি ওনার স্পর্শে। এবার আমার ঠোঁটের কাছে এসে চুষে নিতে লাগলেন। প্রথমে বাধা দিলেও পরে রেসপন্স করতে লাগলাম। প্রায় 5 মিনিট পর ছেড়ে আমার ঠোঁট মুছিয়ে দিলেন। দুজনেই হাঁপাচ্ছি। কিছু বলার জন্য মুখ খুলবো তার আগেই চিৎকার শুনে আশেপাশে তাকিয়ে দেখি রাইসা আর এনা আপু দরজার কাছে মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে। প্রথম ব্যাপারটা
মাথায় না এলেও পরে মাথায় আসে। তাড়াহুড়ো করে ওনার কোল থেকে উঠে গেলাম। উনি ফোন হাতে নিয়ে ব্যালকনিতে চলে গেলেন। রাইসা এবার আমার দিকে তাকিয়ে চলে গেল। এনা আপুর দিকে তাকাতেই দেখলাম কিছু বলার জন্য এদিক সেদিক তাকাচ্ছে। তাই জিজ্ঞেস করলাম, এনা আপু কিছু বলবে? এসো, ঘরে এসো। না মানে ঈশা আসলে বুঝতে পেরেছি আপুর মনের কিছু ঝড় চলছে। তাই আমি মুচকি হেসে আপুর হাত ধরে বললাম, আমি কিছু বললে তুমি নির্দ্বিধায় বলতে পারো। আসলে ঈশা আমাকে ক্ষমা করে দিও। আমি শুরু থেকেই তোমাকে জ্বালিয়ে আসছি, তোমার ক্ষতি করার চিন্তায় আছি। আমাকে প্লিজ ক্ষমা করে দাও, আমি তোমার লাইফ থেকে চলে যাব। আপু, তুমি এর জন্য মন খারাপ করে আছো? আমি জানতাম তুমি ভুল বুঝতে পারবে, তাই বিশ্বাস ছিল। আর দেখো, আজ তুমি বুঝতে পেরেছো। আপু, আমি মিস্টার চৌধুরীকে ভালোবাসি কিনা জানি না, কিন্তু ওনাকে ছাড়া যে এক মুহূর্ত চলতে পারি না, সেটা আমি বুঝতে পেরেছি। উনি যে আমার অভ্যাস হয়ে গিয়েছে। চিন্তা করো না, আমি আর তোমাদের মাঝে আসবো না, চলে যাব। আরব যে তোমাকে খুব ভালোবাসে তার প্রমাণ আমি প্রতি পদে পেয়েছি, তাই আমি খুব করে সরি। আপু প্লিজ, আমাদের ছেড়ে চলে যেও না। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। প্লিজ আপু, যেও না। একটা ভালো পাত্র দেখে তোমার বিয়ে দিয়ে দিব। তুমি সত্যিই অনেক ভালো মেয়ে, আমি তোমাকে চিনতে পারিনি। তুমি খুব ভালো থেকো, অনেক সুখে থেকো ঈশা। আমি আপুকে গিয়ে জড়িয়ে ধরলাম। আপু চমকালেও পরে বুঝতে পেরে আমাকে জড়িয়ে ধরলেন। আপু, কথা দাও যাবে না। আমি খুব মিস করব তোমায়। আমরা আজ থেকে বন্ধু, আগে তো শত্রু ছিলাম। এবার বুঝলাম আরবের ঈশা পরি কেন এত পাগল করেছে তাকে। আমি থাকবো আর তোমাদের জ্বালাবো। এনা আপুর কথা শেষ হলে মিস্টার চৌধুরী বেরিয়ে আসে। আপু আমাকে চোখ টিপে দিয়ে চলে যায়। মিস্টার চৌধুরী আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে কপালে চুমু খেয়ে নিলেন। আমার দিকে তাকিয়ে বললেন, ভালোবাসি পরি। তুমি এতটা নিষ্পাপ যে খারাপ মানুষগুলো তোমার সংস্পর্শে এলে ভালো হয়ে যায়। ভালোবাসি জান। মিস্টার চৌধুরী, একটা কথা বলি। বলো জান। পারমিশন নিচ্ছ কেন? বরটা তো তোমারই। আমাকে ফুচকা খেতে নিয়ে যাবেন প্লিজ? হোয়াট? হায় আল্লাহ, এই লোকটা কি এখন বকবেন আমায়? মা তো বলেছিল উনি বাহিরের এসব অ্যালাউ করে না। তাহলে কি এবার বকবেন? নিয়ে যাব জান। আজ সারাটা দিন তোমার জন্য। তুমি যা চাইবে তাই পাবে। আমি ওনার বুকে মুখ গুজে বললাম, আপনি আমার লাইফে একজন ফেরেশতা মিস্টার চৌধুরী। আমি চাই, খুব করে চাই ভালোবাসার কাঙাল হয়ে থাকতে। পাবে জান। এই জীবনে ভালোবাসাগুলো তোমার জন্য বরাদ্দ। সময় মতো সব পাবে। এবার আদর করি আমি। মিস্টার চৌধুরী, চৌধুরী সাহেব। আয়নায় দাঁড়িয়ে মিস্টার চৌধুরীর কাণ্ড দেখছি। এই নিয়ে 100বার কপালে চুমু দিচ্ছেন আর ভালোবাসি শব্দটা বলছেন। কালো শাড়ি, কালো চুড়ি আর কালো গোলাপে আমাকে মুড়িয়ে দিয়েছেন। ম্যাচিং পাঞ্জাবি পরে আমার চোখে কাজল দিয়ে দিলেন। শাড়িতে সেফটি পিন দিতে দিতে বলে উঠলেন, আমার পরি যে এত আগুন সুন্দরী সেটা তো আমি খেয়াল করিনি। দেখো মেয়ে, আমি এখন কিন্তু বের হব, তাই একদম সিরিয়াস করবে না। আমি অবাক হয়ে গিয়েছি লোকটার এই কথায়। বলে কি লোকটা? এতক্ষণ তো নিজেই শাড়ি পরানো নিয়ে এত জ্বালাতন করলো আমাকে। মিস্টার চৌধুরী, আপনি কিন্তু আমাকে ব্লেম করছেন। আপনি তো আমাকে মানে আপনি নিজেই তো। বলো তোমাকে কি? না হলে আমি বুঝবো কিভাবে কি করেছি আমি। এই ভোলা ভালা ছেলেকে তুমি এখন ফাঁসাচ্ছ। উনি ঠোঁট কামড়ে হেসে কথাগুলো বলছেন। আমি বুঝেছি এই লোকটা আমাকে জ্বালিয়ে ভীষণ মজা পায়। তাই রেগে বলে উঠলাম, কিছু না, আপনি একটা অসভ্য। অনলি ফর ইউ জান। তুমি চাইলে আরেকটু অসভ্য হতে পারি। আমি আর কিছু না বলে মুখ ভেঙচি দিয়ে চলে এলাম। লোকটা বুকে হাত দিয়ে মুচকি হেসে বললেন, এই মেয়েটা আমাকে পাগল করে ছাড়বে। মাই কুইন, মাই ব্ল্যাক রোজ। সবার থেকে বিদায় নিয়ে চলে এলাম আমি আর মিস্টার চৌধুরী ঘুরতে। তো আমাকে সত্যি অনেক ভালোবাসে, তার প্রমাণ আমি পদে পদে পাচ্ছি। কেউ এত বলার পরেও এক মুহূর্তও থাকতে রাজি হয়নি। কিন্তু আমি ছোট্ট একটা চাওয়া, আমার প্রেমিক পুরুষের সাথে একটা দিন কাটাবো। উনি সেই কথা রাখতেই আজকে থাকতে রাজি হয়েছে। আপু আর সায়ান ভাইয়াও বের হয়েছে, কিন্তু ওরা আলাদা বের হয়েছে। নদীর পাড়ে ইচ্ছা মতো ঘুরে যেই না গাড়ির কাছে যাব, অমনি শাড়ির কুচি এলোমেলো হয়ে গিয়েছে। কিন্তু আমি বলার আগেই মানুষটা আমার পায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়েন। রাস্তার মানুষ সব হা করে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, কারণ মিস্টার চৌধুরী আমার শাড়ির কুচি ঠিক করে দিচ্ছেন। কেউ কেউ দূর থেকে ভিডিও করছে। কাছে ঘেঁষার সাহস আপাতত কারণ নেই, কারণ চারিপাশে ওনার গার্ডে ভর্তি। মিস্টার চৌধুরী শুনছেন? জান। হয়েছে, এবার তো উঠুন।
কিভাবে তাকিয়ে আছে। ফাঁকি, তুমি শাড়ি সামলাতে পারো না তাহলে কেন পড়লে? দেখলে তো মাঝ রাস্তায় এলোমেলো হয়ে গেল। এখন আমার দোষ দিচ্ছেন আপনি। আপনি নিজেই শাড়ি পরাবেন বলে জোর করে অত্যাচার করলেন। হোয়াট? অত্যাচার? কথাটা বলে উনি হু হা হা করে হেসে দিলেন। আমার চুলে হাত বুলিয়ে দিয়ে বলতে আরম্ভ করলেন। লাইক সিরিয়াসলি জান, আমি তোমায় অত্যাচার করি? মানে আমি এই আরাফ আমার জানকে কষ্ট দেই? এই যে আপনি শাড়ি পরানোর সময় আমাকে জ্বালিয়ে অত্যাচার করেন। ওরে জান, এটা তো রোমান্টিক অত্যাচার। তুমি চাইলে আমি এখানেও। না প্লিজ, আপনি আমাকে ঘুরতে নিয়ে চলুন। এসব বাজে কথা বলবেন না। ওকে মিসেস, আপনি যা বলেন। আজকের দিনটা তো আপনার জন্যই। মুচকি হেসে হাত বাড়িয়ে দেয়। আমি ভরসার হাত পেয়ে জড়িয়ে যাই ওনার হাতে। রাস্তার অনেকেই এখনো একইভাবে তাকিয়ে আছে, কিন্তু আমি তাকিয়ে আছি আমার দেখা সুদর্শন কেয়ারিং চৌধুরী সাহেবের দিকে, যে একমাত্র আমার সামনেই এতটা নরম মানুষ। ঘোরাঘুরির এক পর্যায়ে ফুচকা স্টল দেখে ওনার হাত খামচি ইশারা করি। উনি ব্রু কুচকি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে নিয়ে গেলেন ফুচকা স্টলে। দোকানিকে উনি এমন ভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে মনে হচ্ছে দোকানটা আজ আমার জন্য খোলা হয়েছে। এই মামা, ফুচকা দিন, ঝাল দিয়ে মজা করে বানিয়ে দিবেন। নো, তুমি এত ঝাল খেতে পারবে না জান, শরীর খারাপ করবে, এমনিতেই তুমি অসুস্থ। এই যে শুনুন মিস্টার চৌধুরী, আপনি চুপচাপ বসে থাকুন। আপনি আজ কথা দিয়েছেন সারাদিন আমার যা চাই তাই আমার ইচ্ছা, যেভাবে খুশি সেভাবে চলবো, খুশি হব। আমি ফুচকা দেখলে মাথা ঠিক থাকে না, তাই এত বাধা না মেনে ফুচকা খাওয়া শুরু করলাম। নিজে মুখে দেওয়ার আগে একটা ফুচকা হাতে নিয়ে মিস্টার চৌধুরীর সামনে ধরলাম। জানি উনি খাবে না, তবু ইচ্ছে হলো ওনাকে নিজের হাতে খাইয়ে দেই। মানুষটা তো আমাকে কত যত্ন নিয়ে খাওয়ায়, কিন্তু আমাকে অবাক করে দিয়ে উনি আমার হাত থেকে ফুচকা খেয়ে নিলেন। আমি অবাক হলেও মুচকি হেসে খাওয়াতে মন দিলাম। এতটুকু বুঝতে পেরেছি মিস্টার চৌধুরী মুগ্ধ নয়নে আমার দিকে তাকিয়ে আছে। 3-4টা মুখে পড়তেই বুঝলাম নাগা মরিচের পরিমাণ একটু বেশি ছিল, কিন্তু খাওয়া অফ না করে একের পর এক খেতে লাগলাম। চোখ মুখ লাল হয়ে এলেও মিস্টার চৌধুরীর বকার ভয়ে খেতে লাগলাম। এবার আর না পেরে রেখে দিলাম। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সামনে আইসক্রিম দেখতে পেয়ে তাকিয়ে দেখলাম মিস্টার চৌধুরী হাতে নিয়ে ইশারা দিচ্ছেন। জান, তোমার ঝাল লেগেছে, এটা খাও, একটু বেটার লাগবে। আর কিছু না বলে উনি এগিয়ে এলেন, আমাকে নিজের হাতে খাইয়ে দিলেন। মুখের অংশ শেষ করে মিস্টার চৌধুরীর গাল স্পর্শ করে বললাম, আপনি আমাকে বকলেন না কেন? আমি বকলে কি তার আদরি স্পর্শটা পেতাম? এই যে তার এতটুকু ছোঁয়া আমাকে পাগল করে দেয়, সেটা তো আমার পরই জানে না। আমার হাতে চুমু খেয়ে উঠে এলেন। মেলা হচ্ছে শুনে বায়না ধরলে উনি বিনা বাক্যে আমাকে নিয়ে যায়। চুরির দোকানে গিয়ে কাচের চুড়ি কিনে নিজের হাতে পরিয়ে দিলেন। দূর থেকে কেউ কেউ অবাক চোখে তাকিয়ে আছে ওনার দিকে, কারণ বাহিরে এখনো কেউ জানেই না তাদের ক্রাশ স্বয়ং আয়ান আরাফ চৌধুরী বিয়ে করেছে, যে কিনা এসব প্রেম বিয়ে আর মেয়েদের থেকে 10 হাত দূরে থাকে। পুরো মেলা ঘুরে উনি রেস্টুরেন্টে নিয়ে গেলেন। পছন্দের ডিশ অর্ডার করলে উনি নিজের হাতে আমাকে খাইয়ে দেয়। বাহিরে বের হলে শীত শীত অনুভব হতেই হাতের উপর থেকে হাত দিয়ে মালিশ করতে থাকি। মিস্টার চৌধুরীর কাছে এসে গায়ের থেকে চাদর নিয়ে আমার গায়ে জড়িয়ে দেয়। আমি অবাক চোখে তাকিয়ে চাদরে আঙুলে তাক করে বলি, লেডিস চাদর কোথায় পেলেন? আমি জানি জান, তুমি নিজের জন্য এতটুকু খেয়াল রাখো না। এই যে এখন শীতে কষ্ট পাচ্ছ, কে ভুগছে, আমি না তুমি? আমি আসলে বুঝতে পারিনি। না জান হুশ, আমি আছি তোমার খেয়াল রাখার জন্য। কথা শেষ করে উনি আমাকে আরেকটু কাছে টেনে নিলেন, গালে গভীর চুম্বন লেপটে দিলেন। কানের কাছে রিনি ঝিনি আওয়াজ শুনে চোখ খুলে দেখি মেলায় দেখা সেই ঝুমকোগুলো, যা আমি মুগ্ধ নয়নে দেখেছি, কিন্তু মিস্টার চৌধুরীর ফোন আসায় তিনি কলে ব্যস্ত ছিলেন, তাই আর মুখ ফুটে বলিনি। কিন্তু মানুষটা সেটা নজরে রেখেছে। এতটা খেয়াল কি কেউ কারো জন্য রাখতে পারে? ঝুমকোগুলো আমাকে পরিয়ে দিলেন নিবিড় যত্নে, 2 হাতে আগলে নিলেন বুকের ভেতরে। আমিও মুখ গুজে দিলাম আমার নামে লিখিত মানুষটার বুকে। শাড়ি ভেদ করে পেটে স্লাইড করতে করতে বললেন, আমার গভীর যতনে তোমাকে বুকে লুকিয়ে রাখবো পরি। আমার সব সুখ তোমার হোক, ভালোবাসি, আজীবন ভালোবেসে যাব। তোমার জন্য এই মিস্টার চৌধুরীর জীবন আর তার ভালোবাসা সারা জীবন লিখিত থাকবে। সেদিনের পর কেটে গিয়েছে প্রায় 1 সপ্তাহ। আজ মিস্টার চৌধুরী নিজে আমাকে আর মায়াকে ভার্সিটি দিয়ে আসবে। টেনশনে ছিলাম, না জানি লোকটা আমাকে পড়তে দেয় কি না। কিন্তু আমার ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে উনি নিজেই আমাকে পড়ার অনুমতি দিয়েছে। ওনার কাজে আম্মু আর আব্বু ভীষণ খুশি,
কিন্তু এর বদলে উনি গুনে গুনে প্রায় 100 চুমু খেয়েছে। লোকটার বাচ্চামোটা দেখে আমি প্রতিটি পদে তার প্রতি নতুন করে প্রেমে পড়ি। জান, আই এম রেডি। আর ইউ রেডি বেবি? একটু ওয়েট করুন, চুলটা আটকে গিয়েছে। দেখি আমি ঠিক করে দিচ্ছি। এইভাবে করলে তোমার চুল তো ছিঁড়ে যাবে কাম পাখি। আমি ওনার সামনে দাঁড়াতেই লোকটা আলতো হাতে আমার চুল স্পর্শ করে ছাড়িয়ে দিলেন। আমি মুগ্ধ নয়নে তার দিকে তাকিয়ে আছি। উনি মুচকি হেসে ইশারা করতে আমি হুট করে পা উঁচিয়ে ওনাকে জড়িয়ে ধরি। উনি প্রথমে অবাক হলেও হালকা হেসে আমাকে আঁকড়ে নেয়, কানে চুমু খেয়ে বলে, কি হয়েছে জান? আজ নিজে থেকে জড়িয়ে ধরলে যে শরীর খারাপ লাগছে? উফ মিস্টার চৌধুরী, আমি কি এখন জড়িয়ে ধরতেও পারি না? সবসময় কি আমার শরীর খারাপ থাকে? আচ্ছা সরি জান, তুমি তো জানো পাখি তোমার চুপ থাকা শরীর খারাপ আমাকে কতটা পোড়ায়। কথা বলার মাঝেই মায়ার চিৎকার অনুসরণ করে দেখি মায়া চোখ ঢেকে দাঁড়িয়ে আছে। আমি সরে যেতে চাইলেও উনি আমাকে আরো কাছে টেনে নিয়ে আসেন। মায়ার দিকে দৃষ্টি দিতেই বলে উঠে, সরি 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 বড় ভাইয়া, সরি ইস্যু, আমি খেয়াল করিনি, মাই মিস্টেক। তুই নক করিসনি কেন? আমি খেয়াল করিনি, আসলেই আমার লেট হয়ে গিয়েছিল। মিস্টার চৌধুরী, আপনি ছাড়ুন না প্লিজ, সত্যি তো দেরি হচ্ছে, আর আপনি ইচ্ছে করে দেরি করাচ্ছেন। দেরি করি আমার তো লাভ হলো না জান, সেই তো একটু এই আপনি থামুন, আপনি এত নির্লজ্জ কেন? হ্যাঁ, সামনে আপনার বোন দাঁড়িয়ে আছে আর আপনি ওর সামনেই এসব বলছেন। এই আমি কিছু দেখিনি আর শুনিও নি। কন্টিনিউ বড় ভাইয়া, সময় দিয়ে গেলাম, লাস্ট 10 মিনিট তোমাদের। কথাগুলো বলেই মায়া আমাকে চোখ টিপ দিয়ে চলে গেল। মিস্টার চৌধুরী আমার দিকে তাকিয়ে ফ্লাইং কিস ছুড়ে দিয়ে চেপে ধরলেন। দেখলে তো 10 মিনিট সময় আছে, আর এই সময়ে তো অনেক কিছু করা যায়, তাই না পাখি? ভাই বোন দুটোই এক, লুচু টাইপ। আর কিছু বলার সুযোগ না দিয়ে উনি হ্যাচকা টানে আমাকে সামনে নিয়ে এলেন। আমার কোমর দুহাতে উঁচিয়ে ধরলেন। আমি জানি এখন এই মানুষটার মনে কি চলছে, তাই পায়ের পাতায় ভর দিয়ে ওনার কাঁধ খামচে ধরলাম। চোখ বন্ধ করে অপেক্ষা করছি মিস্টার চৌধুরীর স্পর্শ নেওয়ার জন্য। উনি ঘাড় কাত করে হেসে মিলিয়ে দিলেন 2 অশ্বধয়, এমন ভাবে চুষতে থাকলেন যেন কোনো সুধা পান করছেন। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু ওনার ছাড়ার নাম নেই। তাই আমি হাত পা ছোড়াছুড়ি করতেই আমাকে ছেড়ে দিলেন। আমার ঠোঁট মুছিয়ে দিয়ে বললেন, উফ পাখি, আই এম কন্ট্রোললেস। আমাকে তুমি কিন্তু ইচ্ছে করে এবার সিরিয়াস করছো। আপনি ইচ্ছে করে এভাবে বারবার আমাকে জ্বালাতন করছেন।